কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। যদিও কিছু হয়তো আমাদের মধ্যে অনেক হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা কেউ কিন্তু বলেন নাই, মিডিয়াতে জিজ্ঞেস করেন নাই তাদেরকে এরা কোথায়, ওনারা কোথায়, ওনাদেরকে দেখতে চাই আমরা। কিন্তু এরা তো জানে না এটা আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আর্মি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার। কোন অবস্থায় মারতো না, মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত। আপনারা সংযত হন, অস্ত্র সমর্পণ করুন। ইতিমধ্যেই আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছি। অন্যান্য দাবি দেওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও আশ্বস্ত করছি। আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোন রকমের আক্রমণ তোমাদের উপর হবে না। সরকারের প্রতি আমার আহ্বান, সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। শেখ হাসিনা, শেখ নানক, শেখ শহীদ, শেখ তাপস এবং মঈন আহমেদ এবং আর্মি অফিসাররা এই ঘটনাটা সম্পূর্ণ ঘটাইছে ভারতের রয়্যালকে দিয়া। শেখ সাহেবের বাসায় যায়, তিনি বলে আশ্বাস দেয় তোমরা পিলখানায় যাবা, অফিসারদেরকে দরবারে জিম্মি করবা, এরপরে যা করার আমরা গ্রহণ করবো। সাইদুর ওস্তাদ যে মারা গেছে, ওনাদের যে খুব পিটাইতেছে, আমার বলতেছে তোর স্টেটমেন্ট যদি শেষ না করস তোর এই সাইদুরের মতো পরিণতি হবে। তাপসের বাসায় যে মিটিং এর সিদ্ধান্ত হয়, তারা তাপসের নির্বাচনে আমাদের কেন্দ্রে পাশ করাই দিবে এবং তারা তাপসের কাছে কিছু দাবি দাওয়া পেশ করে। জিজ্ঞেস করতেছে যে তৌহিদ ডিএডি কি আর্মির না বিডিআর এর, মানে ওনারা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয়। বুঝেন তাহলে? আমি বলছি যে তুমি যা যা বলছি ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না? 25 ফেব্রুয়ারি 2009। মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড। বিডিআর সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেয়া হয় হিংসার প্রতিশোধের আগুন। সেই আগুনেই পুড়েছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর। পিলখানায় লাগা সে আগুনে শুধু যে 57 সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয়, সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ, স্বপ্ন, সংসার। সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারারক্ষীদের ঘরে, যেই ঘরে দিন, মাস, বছর করে গুনে গুনে 15 বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের। সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি, কারণ ওরাই ছিল আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর, যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল 15টি বছর। মূলত 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডই আমাদের গেল 15 বছরের ভাগ্য লিখে দিয়েছিল। এই 15 বছর বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে পুলিশ, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করেছে ভারত, আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যারাই ছিল একসময় আমাদের অহংকার। নারী, টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেচে দিয়েছিল ভারতের কাছে, যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা। 25 ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো, কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে। এটা পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসেবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর, আরো নৃশংস, আরো বর্বর, অমানবিক।
আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয়। আনুমানিক 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মানে মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু পিলখানায় আবার জয়েন করে। সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায়। আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে। ওখানে সম্ভবত একটা 12 নম্বর কোন একটা রুমে আব্বুকে 10 থেকে 12 দিন রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয়। আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়, লিঙ্গে বাড়ি দেওয়া হয়, মানে অসহনীয় কষ্ট তাদের সহ্য করতে হয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে, তারপর আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপড়িয়ে ফেলায়। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনো শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই এবং মাত্র 1.5 মাসের মাথায় বিডিআর মতো একটা হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায়। কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ এই সময় থামিয়ে রাখা হয়। এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের। মারার কোনো পরিকল্পনা ছিল না। দেখেন, আমিও ইনজুর্ড, মানে রিকোয়েস্ট গুলি তার হাতে লেগেছিল। আমাকে দেখাইছি, আমি দেখছি, তার কাছে কাগজও ছিল। তা আমি বললাম যে তুমি তো সবারে কাম 1 by 1 বললাম, তোর ঘটনাটা কেন? তো স্যার, আমরা তো এর মধ্যে ছিলাম না, আমার কথা ছিল, আমাদের পরিকল্পনা একরকম ছিল, এখানে এটা ছিল না। কিন্তু বাইরে থেকে একটা পিক আপ আসে, এই পিক আপ থেকে গুলি করে। তো সেখানে তো স্যার আমাকেও চিনে না, ওই সাদ্দর এক লাইনে ছিল, তো গুলিটা সাদ্দের গায়ে লাগে, ওই গুলির একটা অংশ আমার গায়ে লাগে। আবার এইটা করে সম্পূর্ণ বহিরাগত। আমি বিশ্বাস করি এটা ভারত থেকে আসা, যাদেরকে পরে সুন্দর করে পার করে দেওয়া হয়। একটা অংশ চলে যায় গাড়িতে করে, আসাদুজ্জামান নূর এলাকার ওই এলাকা দিয়ে, আরেকটা অংশ যায় বিমানে। এই অংশটাকে ফলো করে ডিজিএফআই। আমি সেটা বেড়ে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আঞ্জুমান মফিজের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যায়। তো এটা সম্পূর্ণ বহিরাগত পরিকল্পনা। সহযোগিতা করে আমাদের কিছু সেনাবাহিনী অফিসার, ভিতরে ছিল কর্নেল শামস, তার ব্যাটালিয়নের সদস্য, আর বাইরে তো বললাম রেজানুর কাজ করে নাই। আর আমাদের শেখ হাসিনা যদি থাকে জড়িত, কি কি কাজ করবে, কাজ করতে পারে নাই। তবে আমি মনে করি দায়িত্ব পালনের অনীহা, এই কারণে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের দুর্ভাগ্য, মইনুল আমাদের সেনাপ্রধান ছিলেন, এটা আমাদের লজ্জা। পরবর্তীতে সেনাপ্রধান থাকেন জেনারেল মুবিন, ইনিও এই অনাচার করে গেছেন। হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। দরবার হলে সেদিন কি ঘটেছিল তার সবচেয়ে কাছ থেকে তিনিই দেখেছিলেন। সে ছিল মেন সাক্ষী। আমাকে বলছে যে আমরা 3 জন মেন সাক্ষী, এখন 3 জন মেন সাক্ষী হান বাঁচায় না মাইরে ফেলাইতে জানি না। আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না?
হাসিনা ইচ্ছে করে মারছে, বলবো না আমি, যদি মরে যায় মরে যাবো, তার অসুবিধা কি? পিলখানা জামে মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো, সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদ আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, চারপাশে দরজা আটকাইয়া, তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যাইতো না। এরকম প্রতি শুক্রবার করতো।